আমি শুরু করছি। আমার বলাটা হচ্ছে কর্তব্য। সেটা হচ্ছে যে দেখো, প্রথম আসি যে 22 স্টেট তোমরা দিয়েছো, প্রত্যেকেই নতুন। আর 22 স্টেটে, হ্যাঁ প্রান্ত কিছু বলছো? আচ্ছা, 22 স্টেটে ব্যাপারটা হচ্ছে কি, 22 স্টেটে তোমরা প্রত্যেকেই নতুন। হ্যাঁ প্রান্ত বলো। তুমি কেটে জয়েন হও, হ্যাঁ? তোমার অসুবিধা হচ্ছে, তুমি আবার কেটে জয়েন হও, আমি ততক্ষণ আমার কথাটা বলে নিই, তারপর বলবে। তো 22 স্টেট তোমরা প্রত্যেকেই নতুন। তো দেখো, তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা কি আগে বলি। দেখো, আগে জানতে হবে যে মক ইন্টারভিউ আমরা প্র্যাকটিস করছি বা কেন করব। প্রথম দিন আমার মনে হয় ইন্ট্রোডাকশনটা দেওয়া উচিত, যে ক্ষেত্রে সবার সুবিধা হবে। এটুকু আইডিয়া সবার আছে যে তোমরা রিটেন পরীক্ষা পাস করেছো, তোমরা ইন্টারভিউ যাবে, সবাই সবার কাছ থেকে শুনেছো বা এটুকু আইডিয়া আছে বা করবে, সবকিছু করবে, সব মানলাম। আসল কথাটা হচ্ছে এটা, যে মক ইন্টারভিউ যে ব্যাপারটা, সেখানে কিন্তু এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে একাডেমিক। একাডেমিকের ব্যাপারটা জানো? একাডেমিক হচ্ছে মাধ্যমিকের যদি ওয়েটেজ বলি, একাডেমিকের ওয়েটেজ হচ্ছে মাধ্যমিক থেকে কত থাকে, এমপি থেকে থাকে হচ্ছে 5 মার্কস। ঠিক আছে, এইচএস থাকে 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 হচ্ছে 10 মার্কস। তারপর হচ্ছে ডিএলএড ডিগ্রির যেটা আছে, সেটার নাম্বার অফ পার্সেন্টেজ থেকে থাকে হচ্ছে 15 মার্কস। এটা গেল মেন, এটা হয়ে গেল মেন। এরপর এক্সট্রা কারিকুলাম আছে। এখানে যদি স্টেট লেভেল ডিগ্রি থাকে কারোর কাছে তবেই পাবে, তাছাড়া পাবে না। ক্লিয়ারলি ভাবে বলে দিলাম, স্টেট লেভেল যদি কারোর কাছে ডিগ্রি আছে তবেই পাবে। ওই স্যার আমি এত বছর মিউজিক শিখেছি, ডান্স শিখেছি, আমি যে সার্টিফিকেট পেতাম, আমি যে ড্রয়িং শিখেছি, ওগুলো কোনো নাই। তুমি যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলের কোনো কিছু গেছো, সেটা স্পোর্টস হোক কোনো কিছু হোক, সেটার জন্য তুমি 1 মার্কস পাবে। তো এখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট 1 মার্কসই পেতে পারে ম্যাক্সিমাম। কিন্তু বেশিরভাগ জন 98 to 99% স্টুডেন্টের কাছে এই থাকে না, বা 99.5 যদি বলো, এই ডিগ্রি থাকবে না, এই থাকবে না। তাহলে হচ্ছে তার কাছে এক্সট্রা কারিকুলামটা নেই। তাহলে মেন ফোকাস হচ্ছে এখানে। এখানে যার যত মার্কস আছে, আমি সাপোজ ধরে নিলাম, এভারেজ যদি ধরলাম, এই জন্য বলছি কারণ কি আমাকে অনেকে গ্রুপে প্রশ্ন করেছিলেন, আমাদের হয়তো তারা ব্যাচ নিয়েছো, যে স্যার আমার একাডেমিক এতটা, আমি কি করতে পারবো? দেখো বলে দিই, যদি তুমি মাধ্যমিকে ধরো সাপোজ 80% পেয়েছো, তাহলে তোমার কত হচ্ছে, তুমি পেলে 4। ঠিক আছে, যদি তুমি 90% পাও, তাহলে তুমি পেলে হচ্ছে 4.5। এইচএস এর মধ্যে দিয়ে যদি তুমি পাও 80%, কেউ পায়, তাহলে সে কত পাবে? 8। যদি কেউ পায় 90%, তাহলে সে পাবে হচ্ছে 9। এইবার আসলো এখানে, ডিএলএড ডিগ্রিতে যারা পুরনো ক্যান্ডিডেট, পুরনো স্টুডেন্ট, তাদের ম্যাক্সিমামেরই 80% নিচে নাম্বার আছে। তোমরা যারা নতুন, তাদের প্রত্যেকেরই ম্যাক্সিমাম, ঠিক আছে, অনেকে আগে পাস করতে পারেনি, তারা পুরনো থাকবে, কিন্তু তোমরা যারা নতুন, মোস্ট অফ দা স্টুডেন্টের মোর দ্যান 80% নাম্বার আছে। ঠিক আছে, তো আমি এখানে এভারেজ একটা ধরছি 82%। 82% হচ্ছে এভারেজ। ঠিক আছে, তাহলে 82% হলে কি হচ্ছে, 8 হলে 80% হলে হচ্ছে 12। ঠিক আছে, আরো 2% এর জন্য হচ্ছে 12.3। এইটা হচ্ছে কি একটা এভারেজ মার্কস। এটা হচ্ছে কি একটা এভারেজ মার্কস, যেটাতে ইজিলি, মানে এটা হচ্ছে 9.0। তাহলে তুমি এখানে দেখো কোন ক্যান্ডিডেট কত পাচ্ছে। এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 25.8। হ্যাঁ, 25.8 হলো এই পোর্শন থেকে। এরপর আসি টেটের ওয়েটেজ। ঠিক আছে, এখানে গেলাম এইটুকুতে। এবার লেখাতে আসছি আমি টেটের ওয়েটেজ। এখানে কত মার্কস আছে? 5 মার্কস। ঠিক আছে, টেটের ওয়েটেজে কত আছে? 5 মার্কস। এটাকে আমি না করে দিলাম এখন। ঠিক আছে, টেটের ওয়েটেজ কতটা আছে? 5 মার্কস। তাহলে দেখো যে 5 মার্কসের যে ব্যাপারটা হচ্ছে টেটের ওয়েটেজে, ঠিক আছে, এইখানে তো সবাই পেয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টের যদি এভারেজ নাম্বার ধরি, তাহলে সেটা হচ্ছে 105। 2022-এর টেটে যদি ধরি 102, 105 এরকম করে, আমি যদি এভারেজ ধরি একটা, যে 105 পেয়েছে, ঠিক আছে,
এভারেজ কত করছি 105 পেয়েছে। তাহলে 105 হলে তার মার্কসটা কত হবে? 90 হলে সে পাবে হচ্ছে 3, 120 হলে সে কত পাবে 4। তাহলে এবার সেটাকে এখানে ডিভাইড করতে হবে 105 এ। ঠিক আছে, তাহলে 105 ও পেয়েছে। তাহলে 105 যদি পায় তাহলে ওর পার্সেন্টেজ কত হচ্ছে? ঠিক আছে, দেখো 3 পয়েন্ট সামথিং হবে, এখানে হচ্ছে 4, এদিকে হচ্ছে তোমার 15 মার্কস কম, কত হবে ওই 3 পয়েন্ট তোমার, আমি এভারেজ একটা ধরলাম 3.7, ঠিক আছে, বা 3.6, এটা দাঁড়াবে হয়তো 7ই দাঁড়াবে কাউন্ট করলে। তাহলে এখানে ওর টোটালটা দাঁড়াচ্ছে এসে একজন যে কোনো স্টুডেন্টের সেটা হচ্ছে 28.5। নর্মাল এভারেজ স্কোর হচ্ছে 28.5। 2022-এ যারা টেট দিয়েছিল সেক্ষেত্রে বললাম, যদি কারোর 90% এখানে ধরলাম, এটা ধরলাম, এবার এটাকে আরেকটু কম করা যেতে পারে, এটা যাদের একাডেমিক বেশি আছে। এবার বললে যারা, এটা হচ্ছে রিসেন্ট যারা স্টুডেন্ট যারা এইচএস পাস করেছে, এই স্টুডেন্টটা কারা? এই স্টুডেন্টটা হচ্ছে আফটার 2017, অন অর আফটার 2017, এটা কিসের? এইচএস। সেই হিসাবে এটা হচ্ছে তাদের একাডেমি, ঠিক আছে, সেই হিসাবে এটা হচ্ছে তাদের একাডেমি। এবার যদি আমি এই দিকটায় আসি, ঠিক আছে, আমি 80% এভারেজে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি মাধ্যমিকে আছে হচ্ছে 70%, এইচএস এ আছে ধরে নিচ্ছি 75%, ঠিক আছে। এইচএস এ হচ্ছে 75%। আর এখানে ডিগ্রির জন্য কত হচ্ছে 12.3, আর টেটের স্কোরটা তোর সেমই আছে 3.7। তাহলে এই স্টুডেন্টটার কত মার্কস হচ্ছে? এই স্টুডেন্টের টোটাল মার্কসটা কত হচ্ছে? তাহলে টোটাল এই স্টুডেন্টটার হচ্ছে, যারা পুরনো আছে, যারা হচ্ছে বিফোর 2017 এইচএস, আজকে ক্লাসে এটা বলার খুব দরকার ছিল। দরকারটা এই জন্য, কারণ কি যে প্যানিক বা যে সিচুয়েশন আমাদের স্টুডেন্টরা ফিল করছে বা করবে এটা নয়, যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু ফিল করছে না, করবে কারা? যারা নতুন। তো এই জায়গাটা তাদের জন্য থাকবে, তারা এটা দেখে নেবে যে এখান থেকে কি ব্যাপার। তাহলে এখানে দেখো অলরেডি এর টোটালটা কত হচ্ছে, আর এখান থেকে হচ্ছে 5, 7, 14, এটা দাঁড়াবে মেবি 27। ঠিক আছে, তাহলে টোটাল এটা দাঁড়াচ্ছে হচ্ছে 27, ঠিক আছে, 27.0, ওটা হচ্ছে 28.5। তাহলে দেখো, যদি এভারেজ দেখো তোমরা, তাহলে তোমাদের দেখবে যে এই বিফোর 2017 কাছাকাছি আছো, ঠিক আছে। এবারে এটাকে যার যে যার মতো সেটাকে কম করে দিতে হবে, বেশি করে দিতে হবে, ঠিক আছে। অনেকের 25 আছে, অনেকের 25 আছে, ঠিক আছে, অনেকের কি আছে 25 আছে, 24 আছে, আমি এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো, এইদিকে আসলাম আমি, এবার হচ্ছে যাদের থাকলো হচ্ছে বিফোর 2014 এইচএস, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে তো কমপ্লিট করতে হবে সব জায়গাতে, আমাকে তিনটে জিনিস তো জানতে হবে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এমপি দেশে কত পেয়েছে? এমপি দেশে পেয়েছে হচ্ছে 65%, পেতেই পারে 3.25। এইচএস এ কত পেয়েছে? 60%, তাহলে হচ্ছে 6.00। ডিএলএড এ তার কত আছে? দেখো ডিএলএড এর ব্যাচ গুলো বেসিক্যালি সবার নতুন, ঠিক আছে, তবু আমি এটাকে ম্যাক্সিমাম ধরলাম 12, ঠিক আছে। টেটের ওয়েটেজে সে কত পেয়েছে? ধরলাম তার টেট খারাপ হয়েছে,
ধরলাম সে টেটে পেয়েছে হচ্ছে 95, ঠিক আছে, তাহলে তার কথা হচ্ছে 5-এর মধ্যে থেকে থাকে, তাহলে হচ্ছে 3, সেই একই ব্যাপার। তাহলে এবার দেখো এখানে যদি যোগ করি, এটা তোমাদের এটা মনে হবে বেসিক্যালি যে কেন স্যার এরকম কেন পড়াচ্ছেন বা কেন কি দরকার, ঠিক আছে, তো এটা দরকার তো অবশ্যই আছে। তো এখানে সেই স্টুডেন্টটা কথা হচ্ছে 24.50, ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে, 24.50, তাহলে এই স্টুডেন্টটার হচ্ছে 24.50, তাহলে স্যার এ কি আসতে পারবে না, এ কি কমপ্লিট করতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না, ঠিক আছে। কারণ যদি এইবারের কাট অফ দেখো, ঠিক আছে, এবারের কাট অফে কিন্তু কি হয়েছে, নন এক্সেমটেড এক্সেমটেড যেভাবে র্যালি হয়েছে, যেভাবে আমি দেখেছি, আমি কোটার ডিগ্রি ছেড়ে দিলাম, তাও কে ওবিসি কে এসসি আমি যাচ্ছি না, আমি অ্যাজ এ জেনারেল যাচ্ছি, সেখানে কিন্তু যে লাস্ট ক্যান্ডিডেটও পেয়েছে, ঠিক আছে, সে কি পাইনি, সে দেখবে হয়তো 30-তে পেয়েছে, আমি 30 ধরছি, এভারেজ ধরছি 30, ঠিক আছে। দেখো ওইভাবে হয় না, কাট অফ হয় কিভাবে, স্টুডেন্ট রেশিও যেরকম আছে সব থাকলো, তোমাকে সেইবার কিরকম মার্কস দেবে তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তোমাকে কিরকম কি মার্কস দেবে তার উপরে ডিপেন্ড করছে। তো দেখো তোমাকে কি মার্কস দেবে তার উপরে যখন ডিপেন্ড করছে, তোমাকে কি মার্কস দেবে যখন তার উপরে ডিপেন্ড করছে, তার মানে তোমাদের চিন্তার কিছু নেই যে তোমাকে বেশি দিচ্ছে বা দেবে না, ঠিক আছে, সেটা একটা ব্যাপার। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে ধরে নিলাম আমি 24.50 আছে, এর থেকে ইন জেনারেল কম, খুব কম রেঞ্জে থাকবে, আমি 24.5 কে মেনে চলছি, সেখানে যদি তুমি এর মধ্যে থেকে 6 মার্কস গেইন করতে পারো, মিনিমাম 6 মার্কস গেইন করতে পারো, ঠিক আছে, যার 24.50 আছে, সে যদি মিনিমাম 6 পায় বা 65 পায়, তাহলে তার চাকরি শিওর। কিন্তু ইট ইজ নট আ ম্যাটার অফ জোক যে না আমি পেয়ে গেলাম বা আমি পেয়ে যাব, স্যার 6, ঠিক আছে। এইবার ইন্টারভিউতেও যারা পাইনি অনেকে, তাদের মধ্যে থেকে যার, আমি তোমাকে এটুকু বলি, একাডেমিক হয়তো 25 ছিল, 25 পয়েন্ট সামথিং, সে ক্যাটাগরি ছিল, তাকে ইন্টারভিউ দিয়েছে হচ্ছে 2.88 মার্কস, যেখানে এবার পোর্ট সবার কাছে ওপেন, পিডিএফ ওপেন, দেখবে 10-এ 10 দিয়েছে, 7 দিয়েছে, 8 দিয়েছে, 9 দিয়েছে, হিউজ, সেখানে কিন্তু কাউকে 2.88ও দিয়েছে। তো এটা কিন্তু তাদের অধিকার, তোমার যেমন ওখানে রেকর্ডিং থাকবে, এটা তাদের অধিকার আছে যে তারা কিন্তু তোমাকে কম মার্কস দিতে পারে। তার মানে সেই স্টুডেন্টটা সেই জায়গাটা ফিল মানে হয়েছে বা তার হয়েছে। অনেক এমন ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউ গিয়ে ভীষণ ভয় পেয়েছে, ইন্টারভিউ মক দিতেও পারেনি, তো তাকে কেন মার্কস দেবে, তাকে 0 বসাবে। তার অ্যাটিটিউড, তার যে সে কিভাবে আসছে, কিভাবে কথা বলছে বসছে, সেখানে তাকে একটা বেসিক মার্কস দিয়েছে, যদি তুই তাকে মকে হয়তো 0 দিতে পারে, বা সে মক দেয়নি, দিতে পারেনি, কাউকে 3ও দিয়েছে, 4ও দিয়েছে, তো নট ইনক্লুডেড স্টুডেন্ট মানে যারা আনঅ্যাবজর্ব, তাদের মধ্যে এটাও আছে। সো বি কেয়ারফুল, যে এখানে কিন্তু এমন নয় যে আমি এই মার্কসটা আছে মানে, যার আমি বলে দিচ্ছি যার এখানে 28.5 আছে, যার 24.50 আছে, যে 28.5 আছে, সে 4 মাস এগিয়ে, কিন্তু সে কিন্তু চাকরিটা না পেতে পারে, ঠিক আছে। এমন ব্যাপার নয় সে চাকরিটা পাবে, তুমি হয়তো ইন্টারভিউ গিয়ে 8 মার্কস, 9 মার্কস, 10 মার্কস পেলে, সে হয়তো ইন্টারভিউতে গিয়ে পেলো 4, তার চাকরিটা নাও হতে পারে। সে ইন্টারভিউ পেলো 2.88, তার চাকরিটা নাও হতে পারে, ঠিক আছে। তার একাডেমিক বেশি, তার হয়ে যাওয়া উচিত, কিন্তু নাও পেতে পারে। তাহলে আমাকে দেখতে হবে, আমি ধরে নিলাম নেক্সট বারে স্টুডেন্ট বেশি, যেভাবে এই লটে ছেলে পিলে চাকরি পেলো, আমার বিশ্বাস তোমাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম 35,000 হবে। এবং আমি কোনো গরমিল কথা বা এমনি বলি না, ম্যাক্সিমাম ওটাই হবে। আমি যদি সেই হিসাবে তোমাদের কাট অফ ধরি, তাহলে হয়তো তোমাদের ম্যাক্সিমাম কাট অফ, যেটা 24.50 সাথে বললাম, যদি কেউ 7 অব্দি যদি পেতে পারো ক্যাটাগরি ছাড়া, তাহলে আমি মনে করবো যে তোমার হয়তো চাকরিটা ধরে নাও শিওর, ঠিক আছে। কারণ কি, 31 পাওয়া বা ওই জাতীয় পাওয়া মানে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখো 31.50 যদি হয়ে যায় বা ওই হয়ে যায় বা 32 হয়ে যায়, চাকরি তো শিওর, ঠিক আছে, কারণ একটা লিমিটেশন আছে ওখানে, ঠিক আছে। ওরা কিন্তু যারই বেশি, এই ক্যান্ডিডেট কত হতে পারে যার বেশি, সবকিছু একটা এভারেজ মিলিয়ে দেখে, মিডিল, তোমাদেরকে এভারেজ দেখিয়ে দিলাম, মিডিল, ম্যাক্সিমাম, মিনিমাম, ঠিক আছে। এই জায়গায় বুঝতে কারোর অসুবিধা হবে না, এটা ছিল আমার প্রথমে, এটা নিয়ে আর কোনোদিন কথা হবে না, এটার ব্যাপার ক্লিয়ার করলাম। কেউ যদি বলে, কখনো বলে, ঠিক আছে, যে স্যার
এরকম ব্যাপার, ঠিক আছে। আরে স্যার আমার হবে কি হবে না, এরকম হবে কি হবে না প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে তোমার যে একাডেমিক আছে সেটা তুমি চেঞ্জ করতে আর পারবে না, ঠিক আছে। তোমাকে যেটা তুমি চেঞ্জ করতে পারো সেটা হচ্ছে তোমার ওই ইন্টারভিউ প্রেজেন্ট থেকে ইন্টারভিউয়ারদের তোমার প্রতি অ্যাটেনশন সিকার হওয়া, তোমার তাদেরকে ইন্টার ডেমো দিয়ে পছন্দ করানো, তোমার অ্যাটিটিউড, তোমার বেসমেন্ট, তোমার যাওয়া, তোমার ড্রেস আপ, তোমার কথা বলা তাদেরকে মানে তোমার প্রতি অ্যাট্রাকটিভ করবে, তারা তোমাকে ইজিলি মার্কস দেবে। অনেক ওয়ে আছে যেভাবে নিজের দিকে অ্যাট্রাকটিভ করা যায়। তো আজকে এইটুকু নিয়ে আমি স্টার্ট করলাম, এরপর আসবো মেন জায়গায়। এই জিনিসটা আমাদের এমনি গ্রুপে আমি দিয়ে দেবো, তোমরা কখনো রেখে দেবে, নেক্সট ইয়ার মানে এই ইয়ারের মধ্যে যখন দেখবে ইয়ে হচ্ছে তারপর মিলিয়ে নেবে যে এইরকম ব্যাপারটা কিনা। চলো এবার আসি হচ্ছে আসল কথায়। আসল কথাটা হচ্ছে এটা যে আমাদের কিন্তু ক্লাসে যেগুলো হবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ডিসকাশন, তার সাথে হচ্ছে মেন ফোকাস হচ্ছে ডেমনস্ট্রেশন। কারণ কোশ্চেন আনসার যে ডিসকাশন হবে সেগুলো যে কেউ পড়ে নিতে পারে, তাহলে ক্লাস করার আমাদের কি দরকার বা আমার ক্লাস কেন করতে, ঠিক আছে। মেন কথাটা হচ্ছে যে 5 নাম্বার যে ডেমনস্ট্রেশনে আছে ওই 5 নাম্বারে গল্পটা হয়ে যাবে, ঠিক আছে। কেন কি, এভারেজ কোশ্চেন করলে ওখানে একটা এভারেজ মার্কস তোমাকে 3 মিনিমাম দেবে, ঠিক আছে। যে এভারেজ কোশ্চেন গুলো তুমি পারলে ভালো, পারলে আরো পারলে সব ঠিক আছে, কিন্তু যেটা তুমি পারবে না সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। যদি তুমি বোর্ড ওয়ার্ক সবকিছু যদি না প্র্যাকটিস করো বা যদি না হও, তাহলে হচ্ছে তোমার সব চেষ্টা বৃথা, তুমি 3 মার্কস নিয়েই বাড়ি ফিরে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের মেন টার্গেট হলো ডেমনস্ট্রেশন, যেটা আমাদের বরাবরই চলে আসছে সেটা প্রথম থেকেই। তো মেন মেন যে টপিক আছে, প্রথমে আসি হচ্ছে ক্লাস 1 থেকে, আমি লিখে যাই ক্লাস 1 থেকে 5 এর যে বই আছে, শুধু 1 না, প্রাক প্রাথমিকের কথা বলবো। প্রাক প্রাথমিক তার সাথে প্রাথমিক তার বই, বইয়ের যে লেখক তার যে নাম সেগুলো আমি আবার দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে, আমার হ্যান্ড রিটেন থেকে। সেখান থেকে কার কি তার সাথে হচ্ছে কে কোন ব্যাপারটা প্রচ্ছদ করেছিল, কোন সময় এসছে বা কি হয়েছে, যে কোশ্চেন গুলো করতে পারে সেই নিয়ে আমি দিয়ে দেবো। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাস সম্বন্ধে জানা, যেটা হচ্ছে বই। যদি বলি তাহলে হচ্ছে সিলেবাস সম্বন্ধে জানা, যেটা হচ্ছে বই। 1 মিনিট। প্রথম জিনিস দেখা হচ্ছে হচ্ছে বই, ঠিক আছে। আসল কথায় আছি, প্রথম জিনিস হচ্ছে বই। তো দেখো, যে বইয়ের কথা আমি বলছি সেটা তোমাদের কি করতে হবে, প্রাক প্রাথমিক, সাথে হচ্ছে ও প্রাথমিকের, প্রাক প্রাথমিক ও প্রাথমিকের সমস্ত বই এর যে মধ্যে যা যা আছে সবকিছু আছে সব জানতে হবে, তার সব ডিটেলস সবকিছু করতে হবে। কারণ কারণ একটাই, এখান থেকে প্রশ্ন করবেই। আর এই টপিক থেকে তোমাকে ডেমো করাতে হবে কোন বই কি আছে, এবার তোমাকে টপিক বলে দিতেও পারে, সেই টপিক চুজ করে দিতে পারে। আমরা মোস্ট কি চেষ্টা করবো, যত টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট হতেই পারে সব কভার আপ করা, তার বাইরে এক্সট্রা কভার আপ করা, নিজের পছন্দ মতো কভার আপ করা, সবকিছু কভার আপ করা। এইবার আসি হচ্ছে আমাদের যেহেতু ডেমনস্ট্রেশন চলতে থাকে, যারা নতুন তারা দেখে নাও, নেক্সট দিন থেকে কিন্তু তোমাদেরকেও ডেমনস্ট্রেশন আসতে হবে। তার 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদেরকে তোমাদের কাছে বোর্ড হোক খাতা হোক কিছু রাখতে হবে, ক্যামেরার সামনে আসতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং ক্যামেরার সামনে এসে তোমাদেরকে কিন্তু যথারীতি যারা যে ডেমো দেবে তার মতো ডেমো দিতে হবে, ঠিক আছে। আমার দেখবে এখানে রেকর্ডিং এ কিছু থাকবে থাকবে আজকে প্রান্ত সে ডেমো দেবে। প্রান্ত তুমি রেডি? প্রান্ত তুমি রেডি?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা কিসের উপরে দেবো? বেসিক দেবো, মানে ইন্ট্রোডাকশনটা কি দেবো? হ্যাঁ একদম, বলছি তুমি একদম ক্যামেরা ক্যামেরা অন করে একদম প্রথম থেকে শুরু করবে, ঠিক আছে? এবং সেখান থেকে হবে তোমার যে ডেমনস্ট্রেশন সেটা, ঠিক আছে? সবাইকে বলবো যে দেখো সেটআপটা হচ্ছে ইচ্ছে, ঠিক আছে? প্রান্ত আমাদের অনেক দিনের পুরনো স্টুডেন্ট এবং সে তার মতন করে, ঠিক আছে? তো দেখো কতটা হচ্ছে, তোমরাও বুঝতে পারবে, করবে। এবং নেক্সট ক্লাস থেকে সবাই সবারই সাথে যেরকম ভাবে ক্লাসরুমে আমাদের ইন্টারাকশন হয়, নতুন যারা তারা জানো না, সেই ইন্টারাকশন গুলো করবে, সব হবে। হ্যাঁ প্রান্ত, 1 মিনিট। হ্যাঁ, তুমি শুরু করার জন্য রেডি হও। প্রান্ত উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হয়ে গেছে? হুম, আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, এটাই সমস্যা হয়ে গেছে। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। দাঁড়াও 1 মিনিট। নেক্সট দিন স্ট্যান্ডটা লাগিয়ে দেবো ওখানে। হ্যাঁ ঠিক আছে, এই মোডেই চলবে, অসুবিধা নেই। যাই হোক, যেরকম করেছো। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, ক্যামেরা উল্টে যাবে না, কি হচ্ছে, এদিকে কেটে যাচ্ছে কেন? এবার বোধহয় ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ঠিক আছে হুম, স্যার, আমি ডেমোটাই দেবো তো নাকি ইন্ট্রোডাকশন? ইন্ট্রোডাকশন তো দেওয়ার দরকার নেই। একবার দিয়ে দাও, সবার ক্ষেত্রেই হয়ে যাবে, নাহলে আমাকে আবার কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা আগেও ক্লাস করেছি, স্যার আমাদের করিয়েছে। সেটা হলো কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে বিফোর দ্য ইন্টারভিউ। আর স্যার এক্ষুনি বললেন কিভাবে মানে অ্যাটেনশনটা তোমার দিকে সিক করতে হবে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে হচ্ছে স্যার যেটা বলে দিয়েছিলেন যে নিজের একটা অ্যাপিয়ারেন্স অবশ্যই ঠিকঠাক রাখতে হবে, সেটা একটা কথা। অ্যাপটিটিউড টেস্ট আর কি যেটা। তো প্রথমত গিয়ে আগে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, সেটা স্যার বোধহয় ইন্ট্রোডাকশনটা স্যার যেটা বসে আর কি ইন্ট্রোডাকশনটা দিতে হয় ওটা আপনি করিয়ে দেবেন, আমি ডেমনস্ট্রেশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেশ তাই করো। তুমি তাহলে মেন মেন যেটা ডেমোটাই প্রথমে করো। হয় ডেমোটাই দিচ্ছি আমি। মেনলি হুম, কি হয়, আগে আমাদের যদি আমাদের ইন্টারভিউ টপিক দেয় তো ভালো, নয়তো আমাদের যদি বলে দেয় যে কোনো টপিক তুমি নিতে পারো, সেটা তো ওখানে চয়েস দিয়ে দেবে। তো সেক্ষেত্রে নিজের কমফোর্টেবল সাবজেক্টের ভালো। যদি আমার যেমন ইংলিশ, আমি ইংলিশের দিকে যাবো, যার ম্যাথস আছে ম্যাথসের দিকে যাবে। বা ওখানে যদি বলেই দেওয়া হয় যে এই ডেমোটা করো, যেমন সংখ্যার ধারণা দাও, যদি এমনটা বলে, তাহলে আমাদের কি করতে হবে, একটু ইন্টারেস্টিং ওয়েতে দেখাতে হবে বাচ্চাদের, যাতে করে তাদের ক্লাস হবে। প্রথমত আমরা শুরু করবো কিভাবে, প্রথমে আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারভিউয়ারদের স্টুডেন্ট ভেবে নিতে হবে। তো তারা রিয়াক্ট করবে অবভিয়াসলি। তো আমাদের সাথে কিভাবে তারা রিয়াক্ট করবে, প্রথম সবাই কেমন কাটলো, তো ভালো এনজয় করেছে তাই তো? ঠিক আছে, এবার তো একটু পড়াশোনার দিকে মন দিতে হবে। মানে শুরু থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ক্লাসে শুরু করছি না, একটু কনভারসেশন করে নিই তো। তাহলে আমাদের এবার একটু পড়াশোনা শুরু করতে হবে। তো চলো আজকে আমরা একটা মজার বিষয় শিখবো। না না, পড়াশোনা না, একটু আঁকা আঁকি করবো আমরা। ঠিক আছে, চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তোমরা বাড়ি থেকে খেয়ে এসেছো তো? খেয়ে এসেছো, আচ্ছা। তুমি কি খেয়েছো? রুটি খেয়েছো? কটা খেয়েছো? হ্যাঁ, একটা দুটো,
বাহ, গুড। ঠিক আছে, তুমি কি খেয়েছো? ভাত খেয়েছো? আচ্ছা, কয় থালা? এক থালা ভাত খেয়েছো, তাই না? আচ্ছা, এইগুলোই কিন্তু সংখ্যা, জানো তো। চলো আজকে আমরা একটু সংখ্যা দিয়ে আঁকাআঁকি করি। সংখ্যা কাকে বলে দেখো তো। প্রথমে আমরা পাঠটা লিখে নেব। সংখ্যার ধারণা। সংখ্যার সময় শ্রেণী যদি থাকে লিখতে হবে, সেগুলো আমরা কোথায় বলে দেবে। শ্রেণীটাকে একটা কোন শ্রেণীর বিষয় এটা সেটা লেখা যায়। তারপর আমরা সংখ্যার ধারণা একটু ইন্টারেস্টিং করে দেখা শুরু করবো। তাহলে বলো, এ বলছিল একটা থাকতে তুমি না? তো প্রান্ত এই প্রান্ত সংখ্যাটাকে একবার তোমরা চেনো? হুম, প্রান্ত মাঝখানে আমি একবার কথা বলছি, ঠিক আছে? ভয়েসটা হ্যাঁ না বলো। বারবার কেটে যাচ্ছে, হুম, হুম। ভয়েসটা বারবার কেটে যাচ্ছে, কিছুটা ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে, মানে ওদেরও শুনতে হয়তো আমার মনে ডিস্টার্ব হচ্ছে হচ্ছে। আমার হেডফোনে কথাগুলো কেটে কেটে আসছে, কথাগুলো প্রতিটা কেটে হ্যাঁ হ্যাঁ কেটে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক অবশ্যই আছে, অবশ্যই আমি আমি দেখছি। দেখছি। হুম হুম। আচ্ছা, এবার হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে এবার নর্মালি আমি এতে করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি তো বলবোই তারপর। আচ্ছা, এখানে ওটা দেখা যাচ্ছে না সংখ্যাটা। আমি আগে হুম একটা এঁকে নিয়েছি, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, নইলে সবাই দেখতে পাবে না। তো এই সংখ্যাটা কি তোমরা দেখেছো কখনো? এই জিনিসটাকে, হ্যাঁ, এটাকে সংখ্যা বলে। চলো দেখি এটা দিয়ে কি আঁকা যায়। আমরা এক দিয়ে কি আঁকা, যদি কিছু করা যায়। প্রান্ত, ওনার নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ, ইস্যুটা ওখানেই হচ্ছে। প্রান্ত, ইস্যুটা হচ্ছে একবার কেটে জয়েন করো তো, নেটওয়ার্ক থেকে ইস্যু হচ্ছে, তাহলে শুরুটা দিয়ে ভালো হবে, নাহলে আমি চলে যাব একদম পুরো ইয়েতে। আহ, প্রান্ত আমাদের ওই ব্যাচের মানে অনেক পুরনো স্টুডেন্ট, বাকিরাও আছেই আছে। তো ব্যাপারটা এটাই যে ডেমনস্ট্রেশনটা কি হয়, যদি অ্যাজ এ টিচার আমি দিই, বা আমি তো দেবই, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ওইটা না বাকিটা শোনার মতো হয়ে যায়, সেখানে ইন্টারেক্ট করা থাকে না। যে জিনিসগুলো বলছিল বা যে জিনিসগুলো বারবার করে ক্লাসে বলেছি, ঠিক আছে, নেক্সট ডে থেকে তো আর ওই জিনিসগুলো রিপিট করা হবে না, জাস্ট একবার বলে দেওয়া প্রথমে 1 মিনিট, যে যখন কেউ ডেমো দেবে তখন জাস্ট সবাই মাইকটা অন রাখবে, যখন সে প্রশ্ন করবে বাকি বাচ্চাদের মতো যেরকম ভাবে, ঠিক আছে, যেরকম ভাবে মাইক্রো এবং ম্যাক্রো টিচিং এ প্র্যাকটিস করা হচ্ছে ঠিক সেই রকমটাই হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে সবাই ইন্টারেক্ট করবে, এবং তার সাথে কি আমি যে টপিক বলে দেবো, যে নেক্সট ডে টপিক, সেই নেক্সট ডে টপিকে ওই টপিকই করে আসতে হবে, এবং সেই টপিকের উপরে ডেমনস্ট্রেশন হবে, সবার কাছ থেকে ডেমনস্ট্রেশন নেওয়া হবে, ঠিক আছে? তো প্রান্ত, তুমি একদম প্রথম থেকে শুরু করো সংখ্যা ধারণাটা। আচ্ছা, ঠিক আছে, ইন্টারেক্ট করছি না, আমি ডাইরেক্ট বলে যাচ্ছি, ঠিক আছে। মানে আমি বলে হ্যাঁ দিচ্ছি না হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যাপারগুলো। হুম হুম হুম, বলে দাও। তো গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? হ্যাঁ, ঠিক আছে, আমিও খুব ভালো আছি। হুম, আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করে এসছো? বাহ, ভেরি গুড। হ্যাঁ তুমি স্যার। কি খেয়েছো? রুটি? বাহ, কটা খেয়েছো? দুটো? আচ্ছা আচ্ছা। তুমি কি খেয়েছো? আচ্ছা, ভাত খেয়ে এসছো? এক থালা ভাত খেয়েছো? এক থালা ভাত খেয়েছো? বাহ, ভেরি গুড। ঠিক আছে, চলো একটু পড়াশোনা করা যাবে নাকি? পেটের তো সবার ভর্তি। ঠিক আছে, আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আজকে কি শিখবো? আমরা আজকে সংখ্যার ধর্ম শিখবো। আচ্ছা, সংখ্যা কাকে বলে কি তোমরা জানো? কেউ কেউ কি বলতে পারবে সংখ্যা কাকে বলে?
কেউ জানো না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমরা আজকে সংখ্যার ধরনটাই শিখবো, না জানলে কোনো অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। আচ্ছা, সংখ্যা কত রকম হয়? সংখ্যা দুটো হয়, একটা আমরা ইংরেজিতে লিখি, একটা আমরা বাংলায় লিখি। যেমন এটা কি লিখলাম, বাংলা, এটা হলো সংখ্যা। আর ইংরেজিতে কি লিখি? ইংরেজিতে লিখি আমরা ডিজিট। কি লিখি? ডিজিট। ঠিক আছে, দুটোই কিন্তু সংখ্যা। বাংলায় যেমন একে চন্দ্র দুয়ে বৃক্ষ তিনে নেত্র হয় না, তেমন ইংরেজিতেও 1 2 3 4 এরকম হয়। হ্যাঁ, আমরা দুটো একসাথেই শিখবো, সংখ্যা যখন শিখবো তাহলে ইংরেজিটাও শিখবো, বাংলাটাও শিখবো। চলো। আচ্ছা, ও বলছিল হ্যাঁ কটা রুটি খেয়েছো? দুটো। তুমি এক থালা ভাত খেয়েছো তাই না? আচ্ছা, এই এক থালা ভাত তুমি কি করে বোঝালে আমাকে? এরকম দেখিয়ে না, তাহলে এটা কি? এটা হলো এক বা ওয়ান। তাহলে এটা এক থালা ভাত। এটা হলো এক থালা ভাত, তাহলে এটা ইংরেজিতে আমরা কি বলবো? আমরা ইংরেজিতে এটাকে ওয়ান বলতে পারি, তাই না? ঠিক আছে। আচ্ছা, তুমি কটা রুটি খেয়েছো? দুটো রুটি খেয়েছো তাই না? ও তো এক থালা ভাত খেয়েছিল, ভাতটা একটু একটু দিই। কি দিয়ে খেয়েছিলে? মাছ দিয়ে? ঠিক আছে, আমরা মাছ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখি তো, কে দুটো রুটি খেয়েছিল? তুমি দুটো রুটি খেয়েছিলে তাই না? চলো, আমি দুটো রুটি আছে, এটা হচ্ছে দুটো রুটি। কটা তাহলে? এই একটা, এই একটা, কটা হলো? দুটো। আমরা যদি আঙুল দিয়ে দেখাই কি হবে? একটা এবং একটা, কটা হলো? দুটো, তাই না? চলো আমরা সংখ্যাটাকে লিখি, দুই। এই দেখো, দুইটা কি সুন্দর দেখতে, আমি হিসাব করে লিখতে এসেছি। দুইটাকে দেখো হাঁসের মতো দেখতে, তাই না? কি সুন্দর। চলো, আমরা এবার ইংরেজিতেও লিখি তো দুইটা। দেখো প্রায় একই রকম দেখতে, বাংলা আর ইংরেজি দুইটাকে প্রায় একই রকম দেখতে। দেখো এর যদি আমরা এখানে মাথা করে দিই, এখান দিয়ে ডানা করে দিই, এটাকেও করা যাবে। দেখো এখন আমরা দুই শিখলাম, তাই তো? আচ্ছা, এরপরে কি হবে? একটা রুটি, দুটো রুটি, আমাদের আরো চাল লাগবে, তিনটে রুটি হবে, তাই না? তাহলে আমরা এবার তিন সংখ্যাটা শিখবো। ধরো এখানে তিনটে আম মাখিয়ে দেবো, হ্যাঁ, তিনটে আম খেয়ে দেবো। হম, আম। একটা, দুটো, এক, দুই, তিন। কটা? তিন। কেমন দেখতে? ঠিক এইরকম। একটা বাংলা। প্রান্ত, সাউন্ডটা একদম আসছে না, আমি তাহলে মেন ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? প্রান্ত, নেটওয়ার্ক প্রচন্ড ডিস্টার্ব করছে, হচ্ছে না, ঠিক আছে? কি হচ্ছে? প্রান্ত, হ্যাঁ, নেটওয়ার্ক হ্যাঁ, প্রচন্ড শোনা যাচ্ছে? ইস্যু হচ্ছে বোধহয়। হ্যাঁ, নেটওয়ার্ক প্রচন্ড ইস্যু হচ্ছিল, শোনা যাচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, আমি ব্যাপারটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কি করেছি এখানটা। না না, আমি বুঝে গেছি, তুমি জাস্ট ওই তিনের পর থেকে ব্যাপারটা একটু বলে দাও, তারপর আমি ওদের কাছে ক্লিয়ার করবো ব্যাপারটা। গুড। এই যে ঠিক আমি আছে, তো এটা বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বানানোর জন্য এটাকে এঁকে, এবং পাশে কিছু ভাতের থালা, দুটো রুটি, মানে ওদের সাথে মানে কানেক্ট করার জন্য তিনটে আম, এই থ্রি সংখ্যাটা, তিন সংখ্যাটা আমি দেখিয়েছি, পাশে ইংরেজিতে থ্রিটা দেখিয়েছি, তারপরে আঙুল দিয়ে একদম গুনে একদম গুনে আমি একদম দেখিয়েছি একদম 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 একদম। ধারণাটা তৈরি করার জন্য। ঠিক আছে, নেটওয়ার্কটা বড্ড ইস্যু হয়ে যাচ্ছে, নাহলে আমি ঠিকভাবে। না না না, খুব গুড, যথেষ্ট ভালো হচ্ছিল, দারুণ হচ্ছিল। এটা এটার না ছবিটা তুলে যেটা করেছো, এটা ছবিটা তুলে তুমি অবশ্যই গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? আমি বাকি কনসেপ্টটা বুঝে গেছি, ঠিক আছে? আমি এবার বলি, ঠিক আছে। এই জিনিসটা বাকি সবাই যদি শুনতে, তাহলে দেখো তোমাদের কাছে হেল্পফুলটা কি হতো, কিভাবে হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে। দেখো, এখন অব্দি যখন দিতে হবে, তখন আমি এটুকু শিওর যে তোমরা সবাই কোথাও না কোথাও ইউটিউব বলো, কোথায় বলো, নিজেরা ম্যাক্রো মাইক্রো টিচিং প্র্যাকটিস করেছো। তাই এই জায়গাটা হয়তো বলার অতটা রাখবেন। এবার আসল কথায় আসি কোন জায়গাতে, যেমন হচ্ছে যেটুকু তোমরা শুনতে পেলে পেলে না, আমি সেটুকুতে আসার আগে একটা জিনিস বলি। ও যেটা বললো, ঠিক আছে, আমার লেখাটা আশা করছি সবাই হয়তো দেখতে পাবে। সেটা হচ্ছে যে প্রথমেই যে কোনো ডেমোতে ইন্ট্রোডাকশনটা ক্লাসের কি করবে, গুড এনভায়রনমেন্ট তৈরির দ্বারা হবে, ঠিক আছে? কি হবে? গুড এনভায়রনমেন্ট তৈরি করতে হবে ক্লাসে। নেক্সট কি হচ্ছে, এরপর যে কোনো টপিকে
সহজ ধারণার দ্বারা, এরপর যে কোনো টপিকে সহজ ধারণার দ্বারা টপিকে আসতে হবে। কোথায়? সেই টপিকে। কোন টপিকে? যে মেন টপিকে, ঠিক আছে, যে তোমাদেরকে আসার কথা সেই মেন টপিকে। এরপর হচ্ছে দেখো, এইটা হচ্ছে মেন, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টার্টিং যখন তোমরা করলে তখন হচ্ছে এখান দিয়ে শুরু। তাহলে যখন তুমি কোনো ডেমোতে ইন্ট্রোডাকশন করছো, তাহলে ইন্ট্রোডাকশন কিন্তু এমনি এমনি হবে না। কেন? দেখো, ফার্স্ট সেটআপের যদি ইন্ট্রোডাকশন বলো, আমি যখন ক্লাসরুমে ঢুকে গেলাম, ঠিক আছে, প্রথমেই ক্লাসরুমে একটা ক্যাওস হবে, এটা জানা কথা, বা স্টুডেন্টরা আমার ওই টপিক পছন্দ করছে না, বা আমাদের যেটা হয় ইন জেনারেল বেঙ্গলি মিডিয়াম প্রাইমারি স্কুলে কিন্তু বাচ্চারা অ্যাটেনশন সিকার বা ওই জাতীয় নয়। সেখানে একটা দুজন হলে সে হয়তো তোমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে বলে কাজ করে নিয়ে আসবে, পড়া বুঝবে, ঠিক আছে, কিন্তু বাকি তো ক্লাসে ক্যাওস সৃষ্টি হলে হবে না। তাহলে প্রথম হচ্ছে কি ক্লাসরুম, সেকেন্ড হচ্ছে কি যেটা বলছিল, একটা দিকে কি হয় শ্রেণী বিষয়, ঠিক আছে, আজকের পাঠ, একটা দিকে হচ্ছে তারিখ, ঠিক আছে। তো তারিখ শ্রেণী যে লিখলাম, এগুলো লিখলাম, ঠিক আছে, বা এগুলো লিখবো, এগুলো আমাকে কিন্তু ওখানে কিন্তু মক ইন্টারভিউ কিন্তু যেখানে কিন্তু যাবো মেন ফেস করতে, সেখানে কিন্তু করতে হবে। কারণ ওখানে কিন্তু কোনো রাস্তা নেই, কারণ ওখানে পুরোটাই লিখতে হবে। সাথে তোমাকে যদি বলে যে ডাইরেক্ট টপিকে আসুন, তাহলে তুমি ডাইরেক্ট আসবে, না হলে কিন্তু তোমাকে ওই প্র্যাকটিসটা করে যেতে হবে কোন সাইডে কি লেখে। না হলে প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে যখন তুমি এই জায়গাটা করতে পারবে না, তখন কিন্তু ওই জায়গাটার উপরে একটা করবে যে তুমি স্কুলে গিয়েছো বা প্র্যাকটিস করেছো, তাহলে তুমি কি করে করেছো, তো ওটা তো নয়। তাহলে এইটা হচ্ছে কি প্রথমে তৈরি করা। তারপরে কি ক্লাসরুম এনভায়রনমেন্টে যখন তুমি বোর্ডে লিখছো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, সব থেকে মেন পয়েন্ট হচ্ছে, যখন আমি এরকম ভাবে ঘুরে বোর্ডে লিখবো তখন আমাকে পেছন দিয়ে কথা বলতে হবে। ধরে নাও এই মুহূর্তে আমি ক্লাসরুমে আছি, বললাম রাম তাহলে আজকে তুমি কি খেয়ে এসছো? আচ্ছা কিছু খেয়ে এসছো? কিছু খেয়ে আসোনি? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা শ্যামলী তুমি কি খেয়ে এসছো? ঠিক আছে, তাহলে আমি যখন লিখবো, সাপোজ আমি এদিকে লিখলাম রাম তুমি কি খেয়ে এসছো, কিছু কিছু না, আচ্ছা পেছনে কে কে কথা বলছে, তাহলে যখন আমি এই শ্রেণীটা লিখলাম ততক্ষণে কিন্তু আমি কিন্তু কথা বললাম, মানে কি আমি কিন্তু পেছনে ঘুরে থাকিয়ে যদি আমি বোর্ডে লিখি এবং যদি আমি সাইলেন্ট থাকি, সেটা কিন্তু একটা ব্যাড এফেক্ট। প্রথম পয়েন্ট হচ্ছে বোর্ড ওয়ার্কে কিন্তু আমাকে কিন্তু বোর্ড ওয়ার্ক করতে গেলে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে যে আমাকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। তো এটা যদি না হয় তাহলে কিন্তু ইম্পসিবল। তাহলে এই জিনিসটা হচ্ছে দরকার। তাহলে যখন আমি লিখলাম তখন আমি এটা হবে। আসল কথা হচ্ছে এবার যে সংখ্যার ধারণা যেটা প্রান্ত দিচ্ছিল, তাহলে দেখো প্রান্ত যে সংখ্যার ধারণা দিচ্ছিল সেখানে কি হচ্ছিল, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিল যে আচ্ছা আজকে তাহলে তোমরা কি খেয়ে এসছো, কি না করে এসছো, এটা নিয়ে কথা। তারপরে ও কিসে এলো, দেখো এরপর এলো হচ্ছে এক থালি ভাত, ঠিক আছে, মানে ওয়ান। তাহলে একের ইংরেজি এখানে ওয়ান করতে পারে, সেখানে ও রুটি করেছিল। এরপরও একটা খুব ভালো জিনিসে গেল, সেটা হচ্ছে অন্য সাবজেক্টের সঙ্গে যে সমন্বয় সাধন যে আছে না স্কিল, সেই সমন্বয় সাধনে কি হচ্ছে দুই, দুই মানে হচ্ছে টু, টু হচ্ছে কি অন্য সাবজেক্টের সঙ্গে কি করছে, বললো যে দুইয়ের আকার কি হচ্ছে ইংলিশের যে টু তার সাথে সেম, ইংলিশে টু এর সাথে সেম, তাহলে কি করছে অন্য সাবজেক্টের সাথে কি করছে কম্বিনেশন মানে সমন্বয় সাধন করছে। তিন নাম্বারটা কি হচ্ছে, তিনটা থ্রি করলো, এখানে কি করলো তিনটেও আম এঁকে দিয়েছিল, ঠিক আছে। তাহলে তিনটে আম এঁকে দেওয়ার পর এটা করলো। এরপরও কি চলতো, এই কনসেপ্টে যাওয়ার পর 3 4 5 করে প্রথমেই হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9, আমি ধরে নিলাম 1 থেকে 9। তাহলে যখন এটা সংখ্যা ধারণা, আচ্ছা এটা কোন ক্লাসে হতে পারে, প্রথম শ্রেণীতে হতে পারে, দ্বিতীয় শ্রেণীতে প্রথমেই যে যখন সেশন শুরু হচ্ছে তখন হতে পারে, কারণ অনেক বাচ্চা পিছিয়ে থাকে সেক্ষেত্রে। বাট এটা কিন্তু ক্লাস 3 4 5 এর ক্ষেত্রে ওই রকম ভাবে হবে না, কারণ তারা কিন্তু অনেকটা বেসিক কনসেপ্ট জানে, তো তাদের ক্ষেত্রে এটা এফেক্টিভ হবে না। যখন এটা হলো হওয়ার পর যখন 1 2 3 4 করে হলো, তখন খুব দেখো আরেকটা জিনিস যদি বলি, ফোর, ফোর করার পর যখন না এই ফোর এর পরে এইট বোঝানো হবে, ওদিকে বাংলায় যে চার ইংরেজির চার আলাদা, যখন এইট বোঝানো হবে তখন বলতে হবে যে এটা ইংরেজিতে কিন্তু একই, কিন্তু বাংলাতে কিন্তু চার, ইংরেজিতে এইট। তাহলে এই যে কনসেপ্ট, তাহলে ওদের মধ্যে থেকে একটা তৈরি করা এবং সেখানে আসা, তাহলে এই জায়গাটা হচ্ছে ভীষণভাবে দরকার। এই সংখ্যা ধারণাটা দেওয়ার পর ও কি জিজ্ঞাসা করবে ক্লাসরুমে, দেখো আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে ওয়ার্কশিট বা কর্মপত্র। সেই কর্মপত্রতে তুমি কিছু ছবি এঁকে দিতে পারো ডটেড, তোমাকে সেটা করতে হবে। বা তোমাকে জিজ্ঞাসা করলো তাহলে, বা তুমি বললে তাহলে আজকে তোমরা এগুলো করবে, ডট ডটে যোগ করবে, প্র্যাকটিস করবে 1 2, বা তুমি ওখান থেকে এটা করলে যে এখানে কটা সংখ্যা দেওয়া আছে সেটা করলে, টোটাল কাউন্টিং করে লিখলো যে কাউন্টিং প্রসেস, কারণ এটা তোমাকে 6 মিনিট অব্দি বলতেই হবে। এবং এই পুরো যে টপিকটা বলছে সেটা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমাকে 10 মিনিট টাইম রাখতে হবে, কারণ আমাকে যদি ওখানে শর্ট টাইম দেয় আমাকে তার থেকে আগে শেষ করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে পুরোটা ব্যাপার, ঠিক আছে। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো।
না স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখো ডেমোস্ট্রেশনটা কিন্তু কিরকম হবে, এই যে শুরু হবে এ হবে এই ধারণাটা দিলাম, পরের দিনকে অবধি যারা নতুন ক্যান্ডিডেটস বা যারা হবে এরকম ভাবে আসতে থাকবে, দুটো ক্লাসে হচ্ছে তাদেরকে শুনে তোদেরকে তৈরি করা, থার্ড ক্লাস থেকে কিন্তু ডেমোস্ট্রেশন দিতে হবে, ইট ইজ মাস্ট। ঠিক আছে, কারণ ক্লাসে কিন্তু ডেমোতে আসতেই হবে, আর ওটার জন্যই করানো। তো ওই জায়গায় কিন্তু কোনো রকম কোনো ফাঁকিবাজি চলবে না, স্যার আমার এই হচ্ছে না ওই হচ্ছে না, সব কিছু না। ঠিক আছে, হতে পারে নেটওয়ার্ক কিছু কোনোদিন হতেই পারে, বাট আসতে হবেই। ঠিক আছে, এবং ডেমোস্ট্রেশন দিতে হবে যেভাবে সবাই দেয়। এবার আছে বেসিক কনসেপ্টে, যে ওখানে যে যাবো সেগুলো পরে বলবো। ঠিক আছে, যে ওখানে যাবো, ফেস করবো, ঢুকবো, সেগুলোতে পরে আসছি, যে কিভাবে করব কিভাবে না করব সেগুলো অলরেডি বারবার বলা হয়েছে, বলা হবে, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। আসল কথাটা হচ্ছে এই যে যে জায়গাটা মেন, ঠিক আছে, এই জায়গাটার উপর মেন ফোকাস করতে হবে। তারপর তো আসবে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনে, কারোর হয়তো গ্র্যাজুয়েশনে বাংলা আছে, কারোর ইংলিশ আছে, কারোর হয়তো শুধু এইচএস পাস ডিএলএড আছে, তাহলে সব জায়গাগুলোই কভার আপ করতে হবে যেগুলো দরকার। ঠিক আছে, এগুলোতে পরে আসবো। এটা হয়ে গেল এটা। এবার আসল কথা হচ্ছে যে এটা পুরোটা হওয়ার পর, ঠিক আছে, যখনই হলো তখন হওয়ার পর যে এর পরের দিনকের যে টপিক, ঠিক আছে, এর পরের দিনকে যে টপিক সেটা বলে দিচ্ছি। এর পরের দিনকে তোমাদের কি টপিক দেবো সেটা আমি লিখে দিচ্ছি বোর্ডে। স্যার একটা তাহলে কোশ্চেন দেখো, ছিল। হ্যাঁ বলে ফেলো। বলছি স্যার, ওই এই যে সংখ্যার ধারণা যে ডেমোটা হলো, ওই বোর্ডে কি কি হ্যাঁ, লেখা হবে সেটা তো গ্রুপে পোস্ট করে দেবেন? বোর্ডে কি কি লেখা হবে বলতে ওই কি শ্রেণী বিষয় ওই এগুলো বলছো? না, শ্রেণী বিষয়, তারপরে আপনার ধরুন এই যে প্রান্তদা যেটা আপনার ডেমোটা দিচ্ছিল, মানে কিভাবে প্রান্ত যে ডেমোটা বোঝাচ্ছিল দিচ্ছিল জিনিসটা। ওই ছবিটা ও দেবে, এবং না ওইটা তো তুমি বোঝানোটা তুমি এখানেই পাবে রেকর্ডিং এ। ঠিক আছে, এবং সেটা কেটে আচ্ছা গেছে, এটা হয় না ইন জেনারেল। ঠিক আছে, ওটা না আচ্ছা। সবাই শুনতে পাবে। সাপোজ ধরো, ঠিক আছে, যে তুমি হুম, পরের দিনকে ডেমো দিলে, তোমার ওই রেকর্ডিংটা থাকলে, এটা কি হবে, সেদিনকে যারা শুনছে এবং পরেও তুমি এটাকে শুনতে পারবে বারবার। তো সেখান থেকে আমি পরের দিনকে যেমন ধরো ওটা আমরা তো শুনি, ঠিক আছে, যে ওটার থেকে তুমি কিভাবে আরো বেটার করবে, সেই মুহূর্তে তো একটা হুম, তৈরি করা হয় রাফ আইডিয়া, এবং তারপরে যে ওটার থেকে তোমার পরের দিনকে এটা বেটার হতে পারে, বা ওই মুহূর্তে মনে পড়ছে না হয়তো অন্য কিছু অ্যাড করলে ভালো হতো। তো এইগুলো তো হুম। চলতেই থাকবে কন্টিনিউয়াস। ঠিক আছে, কারণ আচ্ছা তাহলে ওই কন্টিনিউয়াস প্রোগ্রেশনটা দরকার। আচ্ছা তাহলে ওই রেকর্ডিংটা পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব ক্লাসরুমে রেকর্ডিং থাকবে, ক্লাসরুমে সব আচ্ছা। রেকর্ডিং থাকবে। মানে এই এর আগে কিছু ভিডিও আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে, এখানে টিচমেন্টে হুম, দেখবে কিছু কিছু দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, ওরাও দিচ্ছে এ দিচ্ছে, তো এগুলো পাবে। হুম। পরের দিনকের টপিক হচ্ছে আমাদের পুরোনো টপিকই থাকছে। ঠিক আছে, পরের দিনের হচ্ছে নেক্সট ডে ডেমো টপিক, দুটো টপিক থাকবে। ঠিক আছে, দুটো টপিক মানে হচ্ছে এটাই, একইটা শুনলে অন্যজন আবার সেটাকে শুনে তৈরি করবে বা এই করবে। একজন যদি কেউ ওটাতে দেয়, প্রথম টপিক হচ্ছে ভগ্নাংশের ধারণা, দ্বিতীয় জন হচ্ছে বায়ু দূষণে দেবে। আমাদের পুরনো স্টুডেন্টদের কাছে একটাই কথা, যে দেখো এরকম চলতে থাকবে। ঠিক আছে, কিছুদিন আবার পুরোনো গুলো প্র্যাকটিস হয়ে যাক, রিভাইজ হয়ে যাক, তারপর আবার আসতে হবে। এবং এইবার যারা পুরোনো আছে তাদেরকে কিন্তু আরো পারফেক্ট দিতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে হচ্ছে কি ভগ্নাংশের ধারণা আর বায়ু দূষণ, এই দুটো হচ্ছে নেক্সট ডে টপিক। ঠিক আছে, পরের দিনের যে ক্লাস, নেক্সট সপ্তাহেও শনিবার ক্লাস থাকবে, তারপরের সপ্তাহ থেকে তোমরা উইকলি দুটো করে ক্লাস পাবে। ঠিক আছে, নেক্সট সপ্তাহেও শনিবার একটাই ক্লাস থাকবে, তারপরের সপ্তাহ থেকে তোমরা দুটো ক্লাস পাবে। তাহলে নেক্সট ডে ডেমো টপিক হচ্ছে এটা। ক্লাস ক্লাস লিখে দিচ্ছি, ক্লাস হচ্ছে স্যাটারডে। গ্রুপে তো সবাই দেখতে পাবে, তাও বলে দিলাম, স্যাটারডে, টাইম হচ্ছে 8:15। এই টপিকে পরের দিনকে রেডি করবে সবাই নিজের নিজের মতো, সবাই নিজের নিজের মতন করে ডেমো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সব শোনা হবে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরেকটা কথা, আহ, যে স্যার আজকে প্রথমে ইন্ট্রোডাকশন তৈরি করেছিলেন বা যিনি বলছিলেন, নেক্সট ডে থেকে স্যারও জয়েন করবেন, তো স্যারও থাকবেন। ঠিক আছে, তো তোমাদের কোন জায়গাটাই বেটার হচ্ছে কি না হচ্ছে আমাদের কম্পারেটিভলি তৈরি করা, এবং তার সাথে আরো টিচাররা জয়েন করবেন, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো
হবে, ঠিক আছে? মানে ক্লাসটাকে আরো বেটার করতে হবে এবং তার সাথে সাথে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলোকে আরো খুঁজে বার করা, খামতি বের করা এবং তার সাথে সাথে তোমাদেরকে আরো বেটার গ্রুমিং করা, তৈরি করা। এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তাহলে আজকের জন্য হচ্ছে গুড নাইট, ঠিক আছে? নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে টপিক গুলো দিলাম সেই টপিকে যেন সবার ডেমনস্ট্রেশন রেডি হয়ে যায়। এক একটা কনসেপ্ট সবার কাছে আছে, কিভাবে দিতে হয়, ম্যাক্রো মাইক্রো টিচিং যখন 2 বছরে করেছো, সে যাও স্কুলে নাও যাও, ফাইনাল যে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হয়েছে তো সেখান থেকে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সকলকে শুভরাত্রি। পরের দিন সবাই টাইমে ক্লাসে জয়েন করে যাবে। থ্যাংক ইউ স্যার, গুড